কি হলো মামা, থামলে কেন? সামনে সামনে নলিকাটার শ্মশান, বুঝলি? তো কি হয়েছে ঝন্টু মামা? সাংঘাতিক জায়গা। শোন শোন শোন, তোরা কেউ কোনো কথা বলবি না, চুপচাপ যাবি। যা কিছু হোক, পেছনে বাঁয়ে ডায়ে কোনো দিকে তোরা তাকাবি না, শুধু সামনের দিকে তাকিয়ে চলবি। বুঝতে পেরেছিস? কে কে ওখানে? কে? ট্রেনটা যখন নেত্রা স্টেশনে থামল তখন ঘড়ির কাঁটায় সন্ধে 7টা। আমি যাচ্ছিলাম নলিকাটা গ্রামে আমার দিদার বাড়িতে। দিদা কয়েকদিন ধরে ভীষণ অসুস্থ, তার উপর কাল কালী পুজো। মামা অনেকদিন ধরেই বলছিল আমাকে তাদের গ্রামে যেতে। পড়াশোনার চাপে আমার কোনো মতে দিদার বাড়িতে যাওয়ার সময় হয়ে উঠছিল না। এইবার পরীক্ষা শেষ হতেই আমি আর আমার বন্ধু অভি দুজনেই চলে গেলাম ওই নলিকাটা গ্রামে। নেত্রা স্টেশন থেকে প্রায় ঘন্টাখানেক লাগে নলিকাটা গ্রামে যেতে। পথও সুগম নয়। মামার মুখে শুনেছি খুব বড় করে ওখানে কালী পুজো হয় নাকি, তাই যাওয়ার ইচ্ছে অনেক দিন ধরেই ছিল। নেত্রা থেকে 7:40 নাগাদ একটা বাস যায়, ওই দিকেই যায়, তাতেই উঠে পড়লাম। বাসে যেতে যেতে কিছু লোকের সাথে তখন কথা হচ্ছিল আমার, তারাও ওই দিকেই যাচ্ছে। একজন বলল, নলিকাটা গ্রামে যাচ্ছেন, বাড়ি ফিরতে পারবেন তো? বাড়ি ফিরতে পারবো না মানে? ওখানে আমার মামার বাড়ি। কেলো করেছে, ওই জায়গায় মানুষ যায়, শালা ভূতের আড়ত ওখানে। আর একজন বলল, হ্যাঁ মশাই, ও ভয়ানক জায়গা। এই তো কিছুদিন আগে শুনলাম ওইখানের কোনো এক শ্মশানে মানুষ পোড়াতে এসে 15 জন জ্যান্ত মানুষ রাতারাতি মরেছে। তাদের বডিগুলো বট গাছের উপরে ফাঁসির মতো ঝুলিয়ে রেখেছে মশাই, কিন্তু কে রেখেছে তা জানা যায়নি। কি বলছেন আপনি? এরকম কোনোদিন হয় নাকি? ধুর, শ্মশানে মানুষ পোড়াতে এসে ওই অতগুলো মানুষ আপনা আপনি মরলো, এটা কিভাবে হয়? আরে ধুর মশাই, আপনা আপনি কেউ মরে? আসলে ওই শ্মশানটা ভালো নয়। আগে ওখানে খুব বড় করে কালী ঠাকুর উঠতো, কি একটা ঝামেলা হওয়াতে বন্ধ করে দিয়েছে। তারপর থেকে মশাই ওই শ্মশান খুব সাংঘাতিক হয়ে উঠেছে, এবং যে ওখানে মরা পোড়াতে যায় সে নাকি আর ফিরে আসে না। হ্যাঁ, না 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 না, এইরকম হয় নাকি কোনোদিন? আরে এমনি এমনি মরছে না, অনেক রহস্য আছে বাপু। সর্বপ্রথম কালী ঠাকুর প্রথমবারে তুললো আর সেটা বিসর্জনও করলো না, উল্টে হারামজাদারা মদ খেয়ে উল্টে পড়লো মা কালীর মূর্তির গায়ে। মাটিতে পড়তেই মায়ের মূর্তি গেল ভেঙে। তারপরে শুরু হলো একে অপরের সাথে লড়াই। মায়ের বিসর্জন তো হলোই না, উল্টে ওই দিন একে অপরের সাথে কাটাকাটি করে কত মানুষ মরল। আর কিছু মানুষ গেল হাসপাতালে আহত হয়ে। কি মারপিট রে বাবা! ওর মধ্যে মন্দিরের পুরোহিত ও নাকি ছিল, সেও মরেছে। পরের দিন বিচার হলো, থানার বড় বাবু এলো, সব কিছু সমাধান হলো। কিছুদিন পর জাঙ্গিপাড়ার গ্রাম থেকে কিছু মানুষ এলো মরা পোড়াতে, ব্যাস আর কেউ ফিরল না। তারা এসেছিল 8 জন, সবাই মরে ঝুলে পড়ল বট গাছের উপরে ফাঁসির মতো। নলিকাটা গ্রামে যেও না, বিপদে পড়বে, ও খুব সাংঘাতিক জায়গা। ওই নাও,
তোমাদের নলি কাটার মোড় চলে এসেছে, ভেবে দেখো কি করবে। এতক্ষণ তাদের কথা শুনতে শুনতে আমরা চলে এলাম নলিকাটার মোড়ে। বাসের ভাড়া মিটিয়ে গাড়ি থেকে নেমে গেলাম। আমার মনের মধ্যে একটু ভয় হলো। সর্বনাশ, এ কোথায় এসে পড়লাম? সেই কবে ছোটবেলায় মা বাবার সাথে এসেছি, তারপরে মা বাবা মারা গেল আর আমি চলে গেলাম হোস্টেলে। মাঝে মাঝে মামার সাথে ফোনে কথা হতো, আর প্রতিবারই মামা আমার সাথে গিয়েই দেখা করত। মাঝে মাঝে দিদাকেও নিয়ে যেত। মামা বিয়ে করেনি, বয়স প্রায় 40 কি 42-এর কাছাকাছি। তার নাকি বিয়ে করার ইচ্ছেই নেই। সে নাকি বলে বিয়ে করার নাকি এখনো অনেক সময় আছে। যাই হোক, আমাকে এইভাবে চিন্তিত দেখে অভি বলল, কি ভাবছিস বলতো? না মানে ওরা যা বলে গেল। আরে ওদের কথা শুনছিস? যত সব বাতেলা গল্প। তোর বিশ্বাস হয় যে শ্মশানে মানুষ পোড়াতে গিয়ে তার আর ফিরে আসে না? ওই বটগাছের ওপরে ঝুলে আপনামনি মরছে। গ্রামের মানুষদের এই একটা দোষ ভাই, টাউন এলাকার কোনো ছেলে দেখলেই ভূতের গল্প বলে ভয় দেখাবার চেষ্টা করে। ওরা জানে না আমরা কি জিনিস। কিরে চল, ভাবছিস কি তুই না মায়েরি? চল তো। প্রায় আমাকে ধমক দিয়ে কথাগুলো একটানা বলে সামনের দিকে আমাকে এগিয়ে নিয়ে গেল অভি। ওর কথা শুনে মনে একটু সাহস পেলাম। কিছুটা সামনে আসতেই মোড়ের মাথার রাস্তাটা দুদিকে ভাগ হয়ে গিয়েছে, আর ঠিক সেই সময় আমরা দেখতে পেলাম দূরের অন্ধকারে গা মিশিয়ে কে যেন একটা দাঁড়িয়ে আছে। সত্যি বলতে প্রথমে ভয় পেয়ে গিয়েছিলাম, কিন্তু তারপর যখন সেই আগন্তুকের কণ্ঠ শুনতে পেলাম, বিক্রম নাকি, তখন বুঝতে পারলাম এ তো আমার ঝন্টু মামা। আমরা এগিয়ে গেলাম তাড়াতাড়ি তার দিকে। সামনে আসতেই দেখলাম মামার মুখটা কিরকম ফ্যাকাশে হয়ে আছে, কি যেন একটা গভীর চিন্তাতে মগ্ন হয়ে আছে। দিদিমা ভালো আছে তো? কি হয়েছে মামা? না না কিচ্ছু হয়নি। আচ্ছা তোরা এত দেরি করলি কেন? আসলে বাসটা এত লেট করছিল না, কি বলবো। কেন, কি হয়েছে? তুই এখানে আসার আগে তোকে কিছু কিছু ব্যাপার বলে রাখলে ভালো হতো বিক্রম। আরে বলবে তো কি হয়েছে। তোমাকে এত উত্তেজিত লাগছে কেন মামা? হ্যাঁ, তোর দিদিমার অবস্থাটা ভালো নয়, যে কোনো মুহূর্তেই কিছু বিপদ হয়ে যেতে পারে, তাই খুব চিন্তা হচ্ছে বুঝলি। সে কি, ডাক্তার আসেনি? এসেছে, ওনাকে বসিয়ে রেখে তারপর তো এলাম। তবে আশা নেই রে বিক্রম, একদম আশা নেই। এত ভেঙে পড়ো না মামা, মনকে শক্ত করো। চলো চলো চলো, তাড়াতাড়ি চলো। আমরা তাড়াতাড়ি হাঁটতে হাঁটতে নলিঘাটা গ্রামের মধ্যে প্রবেশ করলাম। রাস্তাঘাট এত অন্ধকার যে কিছুই দেখা যায় না। এত নিস্তব্ধ একটা গ্রাম কিভাবে? মনে হয় এখানে কোনো মানুষ বাস করে না। হাঁটতে হাঁটতে হঠাৎ মামা থেমে গেল। বেশ বোঝাই যাচ্ছে প্রচন্ড চিন্তার মধ্যে আছে মামা। কি হলো মামা, থামলে কেন? সামনে নলিকাটার শ্মশান, বুঝলি। তো কি হয়েছে ঝন্টু মামা? সাংঘাতিক জায়গা। শোন শোন শোন, তোরা কেউ কোনো কথা বলবি না, চুপচাপ যাবি। যা কিছু হোক, পেছনে বাঁয়ে ডায়ে কোনো দিকে তোরা তাকাবি না, শুধু সামনের দিকে তাকিয়ে চলবি। বুঝতে পেরেছিস? কেন মামা, কি হয়েছে? এসব কথা বলার এখন সময় নয় অভি। আমি যা বলছি একটু মন দিয়ে শোন, বাকিটা সব বলবো, কিন্তু পরে, এখন নয়। তাড়াতাড়ি চল। আমরা ঝন্টু মামার কথা শুনি সামনের দিকে এগিয়ে গেলাম। তখন আমরা শ্মশানের সামনে দিয়েই হাঁটছিলাম। হাঁটতে হাঁটতে মামা বলল, কোনো কথা নয় এখানে আর, ঠিক আছে? তাড়াতাড়ি চল। ঝন্টু মামাও পাগল হয়ে গিয়েছে ওই লোকগুলোর মতো,
উল্টো পাল্টা বকছে। এই শ্মশানে যা পরিমাণে বাজে দুর্গন্ধ বেরোচ্ছে, তাতে ভূত ভগবান কেউই থাকবে না। শালা নো ভগবান নো আত্মা। থুতু ফেলি এমন জায়গায়। অভি থুতু ফেলার পরেই এক অদ্ভুত অবিশ্বাস্য ঘটনা ঘটল। এক মুহূর্তের জন্য ওই জায়গার আবহাওয়া নিমেষের মধ্যে পরিবর্তন হলো। ঠান্ডা হাওয়ার সাথে গাছের পাতাগুলো তরতর করে নড়তে লাগলো। রাস্তার ধুলোগুলো উঠতে শুরু করেছে। আমাদের চোখে সেই ধুলোগুলো এসে পড়তে শুরু করলো। আমরা কিছুই দেখতে পাচ্ছিলাম না। হঠাৎ কানে এলো কড়কড় আওয়াজ করে কোনো এক দরজা যেন খুলে গেল আপনা আপনি। সঙ্গে সঙ্গে ঝন্টু মামার চিৎকার শুনতে পেলাম, পালা পালা, শ্মশানের দরজা খুলে গেছে, পালা। কথাটা বলেই মামা ছোটার উপক্রম করলো, কিন্তু হঠাৎ করেই আরো বিভৎস ঝড় উঠল, ধুলোর ঝড়। সেই ঝড়ের বেগে মাটিতে লুটিয়ে পড়ল মামা। ঠিক সেই সময় শ্মশানের ভিতর থেকে এক অদ্ভুত কণ্ঠের গর্জন শুনতে পেলাম। আমার বুকের ভিতরটা ধক করে উঠেছিল। অনেক কষ্টে মামাকে তুলতে যাব এমন সময় শ্মশানের ভিতর থেকে ঘোনা গলায় কে যেন বলে উঠল, এই হারামজাদা, যেখানে আমি থাকি সেখানেই ধুতে ফেলিস, নোংরা বলিস, ছাড়খাড় করে দেবো তোদের। অভি চিৎকার করে হাওয়ার মতো যেন মাটিতে পড়ে গেল। কে যেন চুম্বক শক্তি দিয়ে তাকে টেনে নিয়ে যাচ্ছে ওই শ্মশানের দিকে। আমাকে বাঁচাও মামা, বিক্রম, বিক্রম বাঁচা, বাঁচাও আমাকে। আমি আর মামা মিলে তাড়াতাড়ি করে অভির পাটা চেপে ধরলাম। তবে সেই চুম্বকের শক্তির কাছে আমরা যেন কিছুই না। আমরা মুখ থুবড়ে মাটিতে পড়লাম, কিন্তু অভির পা তাও ছাড়লাম না। আচমকা শ্মশানের দরজা আপনা আপনি খুলে গেল আবার। শ্মশানের ভিতর থেকে আবারও শুনতে পেলাম সেই ভয়ানক কর্কশ গলা। যে শ্মশানে মা বিরাজ করেন সেই শ্মশানের সামনে থুতু ফেলিস, তোকে বলি দিতে না পারলে আমার নাম যমরাজ নয়। আমাকে বাঁচা, আমাকে টেনে নিয়ে যাচ্ছে, বাঁচা আমাকে, বাঁচা। অভির পা ধরে আমরা মাটিতে ঘষতে ঘষতে শ্মশানের দিকে চলে যাচ্ছি। এমন সময় দেখি শ্মশানের দরজা বন্ধ হয়ে যাচ্ছে। মামা, মামা ছেড়ে দাও, না হলে ওই দরজার আঘাতে আমাদের মাথা ফেটে দু টুকরো হয়ে যাবে। ছেড়ে দাও, ছেড়ে দাও মামা, পা ছেড়ে দাও, পা ছেড়ে দাও মামা। না না, ছাড়িস না, আমাকে ফেলে যাস না বিক্রম, আমাকে ছেড়ে যাস না, আমি বাঁচতে চাই, আমাকে মেরে ফেলিস না ভাই, আমি বাঁচতে চাই। দরজার কাছে ঘষতে ঘষতে আমি আর মামা চলে এসেছিলাম। ঠিক সেই সময় দরজা বন্ধ হবার উপক্রম। ঠিক সেই মুহূর্তে আমি আর মামা বাধ্য হয়ে অভির পাটা ছেড়ে দিলাম। এক প্রকার চিৎকার করতে করতে অভি নলি কাটা শ্মশানের ভিতরে চলে গেল এবং সাথে সাথেই দরজা বন্ধ হয়ে গেল। নলি কাটা শ্মশানের ভিতর থেকে ছুটে এলো ভয়ানক হাসির আওয়াজ।
আমরা মাটি থেকে উঠে ভয়ে ছুটতে আরম্ভ করলাম দিদার বাড়ির দিকে। তাড়াতাড়ি চল, তাড়াতাড়ি চল, তাড়াতাড়ি চল। দিদার বাড়িতে আসতেই দেখলাম দিদা মরার মতো বিছানায় শুয়ে আছে। ডাক্তারবাবু বললেন যে আর কিছু মিনিট হয়তো তিনি জীবিত থাকবেন, তারপর তিনি হয়তো নাও বেঁচে থাকতে পারেন। মরার আগে আমাকে আর মামাকে দিদা কিছু বলতে চায়। আমরা তার ঘরে যেতেই দিদা আমাদের দেখতে পেয়ে বলল, দাদু ভাই, গত কয়েকদিন ধরে আমার দরজার সামনে কেউ যেন এসে দাঁড়িয়ে থাকে আর আর ফিস ফিস করে বলে, সময় হয়ে এসেছে বুড়ি, সময় হয়ে এসেছে, চলে এসো আমার সাথে বুড়ি, এই পৃথিবীতে তোমার সময় শেষ, চলে এসো, চলে এসো আমার সাথে। আজ সময় হয়ে এসেছে দাদু ভাই, তাই মরার আগে কিছু কথা আর একটা অনুরোধ করতে চাই। তুমি তুমি আমাকে কথা দাও, সে কথা তুমি রাখবে। আমি দিদার হাত ধরে বললাম, তুমি যা বলবে তাই করব দিদা। আমি বলো বলো কি করব। আমাকে পুড়িয়ে দিও না, আমার দেহটা সমাধি হিসেবে রেখে দিও। কি বলছো মা? হিন্দু ধর্মে সমাধি দেওয়ার নিয়ম আছে নাকি? সব আছে, আর থাক বা না থাক, আমি যেটা বলছি সেটা করলে কি হবে শুনি। দাদু ভাই শোনো, আমার দেহটা খাটে করে নিয়ে নলিকাটার শ্মশানে গিয়ে ওখানে কোনো এক জায়গায় গর্ত করে সমাধি করে দিস। নলিকাটার শ্মশানে? না 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 না, কিছুতেই নয়, ওখানে কোনো মতে যাওয়া যাবে না। তোমাকে আমরা গাড়ি করে কীর্তন খোলাতে নিয়ে যাব, চিন্তা করো না মা। আমাকে অন্য কোনো জায়গায় পুড়িয়ে দিলে আমি ধ্বংস করে দেব এই গ্রাম। আমার আত্মা থেকে যাবে এখানে, যতক্ষণ না আমি পিণ্ডদান নেব ততক্ষণ কারোর ক্ষমতা নেই আমার আত্মাকে এই গ্রাম থেকে সরানো। তাই আমাকে এই গ্রামের মধ্যে ওই শ্মশানের কোনো এক জায়গায় সমাধি দিয়ে দেখো কা। তুমি কেন ওইখানে নিজের দেহ রাখতে চাইছো মা? তার কারণ ওই ওই জায়গা তো আমার নিজের জায়গা থাকতে আমার আমার খুব ভালো লাগে খোকা। আমাকে আমাকে ওখানে রেখে দিয়ায়। জায়গাটা তোমার আর এখন নয় মা, সে জায়গা আমি বিক্রি করে দিয়েছি। তুমি তো জানো সেটা কেন। কি আর বলবো বলো তো। মামা আমার হাত ধরে বাইরে নিয়ে এলো, তারপর বলল, শোন, মা যা বলছে বলুক, আমরা কীর্তন খোলাতেই নিয়ে যাব মাকে। কিন্তু দিদা অনেক আশা করে বলল যে মামা না রাখলে, আর আর তাছাড়া অভি যে ওই শ্মশানের মধ্যে। ও আর বেঁচে নেই, ওর কথা ভুলে যা। ভুলে যাব? কি বলছো মামা? ওর বাড়িতে আমি কি জবাব দেব? আচ্ছা একটা কথা বলতো, তোকে আর অভিকে এখানে আসতে কেউ দেখেছে বা কেউ জানে কি? না, কয়েকদিন ধরে ওর বাড়ির লোকের সাথে ও ঝগড়া হচ্ছিল, তাই জন্য কাউকে কিছু না বলে আমার সাথে এখানে চলে এসেছে।
বাহ, তবেই মঙ্গল। শোন, আমরা নলিকাটার শ্মশানে গেলে বিপদে পড়ব। ওখানে যে যায় সে আর ফিরে আসে না। এমন সময় ডাক্তারবাবু এসে খবর দিল যে দিদার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে এবং সে নাকি আমাকে কিছু বলতে চায়। আমি তাড়াতাড়ি করে ঘরে যেতেই দিদা আমাকে বলল, আমার কথা রাখবি তো দাদু ভাই? হ্যাঁ, কথা দিচ্ছি রাখবো। আমরা তোমার দেহ পুড়িয়ে দেব না, ওই শ্মশানই তোমাকে সমাধি দেব, কথা দিলাম। এই কথা শোনা মাত্রই দিদার মুখে হাসি ফুটল এবং তারপরেই তার দুই চোখ বন্ধ হয়ে গেল। আমি বুঝতে পারলাম দিদা আর বেঁচে নেই। বুকটা ঠান্ডা হয়ে গেল আমার। মামা ফুঁপিয়ে কেঁদে উঠল সেই সময়। আমার চোখ থেকেও টস টস করে জল পড়তে লাগলো। মিনিট 20 পরেই গ্রামের কিছু লোক জড়ো হলো, কিন্তু তারা কেউ নলিকাটার শ্মশানে যেতে চায় না এবং আমাদের বারণও করলো যাতে আমরা দিদার মৃতদেহ নিয়ে ওখানে না যাই। তবে দিদার কথা আমি ফেলতে পারলাম না। গোপালগঞ্জ গ্রাম এই নলিকাটা গ্রামের পাশেই। সেখানে বৈতরণী সমিতি আছে, যেখানে সৎকার করানোর জন্য কিছু লোক আছে। মামা তাদেরকে ডাকলো। মিনিট 20 মধ্যে তারা এসে উপস্থিত হলো। প্রথমটাতে তারা কেউ ওই শ্মশানে যেতে রাজি হচ্ছিল না, কিন্তু পরে অনেক বুঝিয়ে মোটা টাকা নেওয়ার পর তারা রাজি হলো। ওদের মধ্যে থেকে 4 জন লোক এলো এবং আমি আর মামা। রাত তখন প্রায় 11টা। খাট কাঁধে নিয়ে চললাম নলিকাটার শ্মশানে। অমাবস্যার রাত, তার উপর কুয়াশা, পথে কোনো জনমানব নেই। মামাদের বাড়ি থেকে নলিকাটার শ্মশানে যেতে 15 থেকে 20 মিনিট হাঁটতে সময় লাগে। ওদের সর্দার তখন খাট কাঁধে নিয়ে তাদের লোকেদের সাথে কিছু কথাবার্তা বলছিল। আরে মরে গেলে মানুষের দেহ অনেক ভারী হয়ে যায়, এইরকম একটা গল্প তোদের তো আমি আগেও বলেছিলাম, মনে নেই তোদের? আরে মনে আছে তো কালিদা, মনে আছে। ওই কি যেন নাম বটে, বলো না। হ্যাঁ, মহেশের মহাযাত্রা। আহা, কি সুন্দর গল্প গো, কি সুন্দর গল্প। আরে এই রকমই তো অমাবস্যার রাত ছিল বটে, তার উপর কুয়াশা। একদম মিলে গেছে গো গল্পের সাথে কালিদা, একদম মিলে গেছে। ওই জন্য তো বলছি, মরে গেলে জননী বসুন্ধরার টান বাড়ে। আমাদের এই শীতে গলদঘম্য হয়ে যেতে হবে। চুপ করে আছিস কেন তোরা? বল, বলো হরি, হরি 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 বল। খানিকটা আসার পর ক্লান্ত হয়ে খাট নামালো বৈতরণী সর্দার কালিদা। তারপর মামাকে উদ্দেশ্য করে বলল, বাপরে বাপ, কি ভারী! ও ও বাবা রে, ও বাবা, জান বার হয়ে গেল। বলি, ও ঝন্টুদা, ঝন্টুদা, মহেশের মহাযাত্রার মতো আমাদের টাকাটাও আর একটু বাড়িয়ে দাও না। এই দেবে নাকি? হ্যাঁ, বাজে না বকে তাড়াতাড়ি চল। আরে মজা করছি, মজা করছি। তুমি রেগে যাচ্ছ কেন গো ঝন্টুদা? আসলে আমি তো সেই ত্রিলোচন পাকরাশি, তাই না? বল না। এই সময় মজা করছিস তুই? এটা মজা করার সময় নাকি? আমরা শ্মশানের খুব কাছাকাছি এসে পড়েছি। ঠিক এই সময় আমাদের চোখে পড়ল কুয়াশার মধ্যে থেকে একটা আব ছায়া আমাদের দিকে এগিয়ে আসছে। কালিদা চমকে উঠল, বলল, ওই দেখ, ওটা কে আসছে? এদিকে, এইদিকেই তো আসছে। ওখানায়, ওটা কে? ও কালিদা, ইয়ে তো গল্পের সাথে মিলে যাচ্ছে বটে। চোখে এত ভুল দেখছিস কেন বলতো? সত্যি বলছি ঝন্টুদা,
ওইখানে কেউ দাঁড়িয়ে ছিল? না না, কেউ নেই ওখানে। তাড়াতাড়ি পা চালা। বিক্রম, হ্যারিকেনের আলোটা আর একটু জোরে দে তো। আমিও কিন্তু দেখতে পেয়েছি কেউ একটা ওখান থেকে আসছিল। হ্যারিকেনের আলোটা বাড়িয়ে দিতে সত্যি আবারও দেখতে পেলাম সামনে কোনো আবছায়া আমাদের দিকে এগিয়ে আসছে। গাটা শিরশির করে উঠল আমার। কাছে আসতেই দেখলাম এক মহিলা, বেশভূষায় দারিদ্র ছাপ স্পষ্ট, চাপা গায়ের রং, উস্কো খুস্কো চুল। আমাদের দেখতে পেয়ে হঠাৎ করে রাস্তায় শুয়ে পড়ল। তারপর বলল, আমার ছেলেটা ওই শ্মশানে পড়ে আছে, বাবু দয়া করে ওকে বাঁচান, ওকে বাঁচান বাবু। নিশ্ছিদ্র নিশ্চিম এই পুঞ্জীভূত অন্ধকারের মধ্যে কোনো শব্দ নেই, কোনো প্রাণের সাড়া নেই, কোনো দিশা নেই। শুধু পায়ের কাছে এই রমণীর ফুঁপিয়ে কান্নার শব্দটুকুই খালি শোনা যাচ্ছে। আমি মহিলাটিকে মাটি থেকে উঠিয়ে দাঁড় করাই। তারপর বলি, আপনার ছেলে ওই শ্মশানে কি করছে? আমার স্বামী আজ সকালে মারা গিয়েছে। আমরা উত্তর পাড়া থেকে আসছি, কেউ আমার স্বামীকে সৎকার করতে চাইছে না। তাই জন্যে আমি একাই আমার স্বামীকে কাঁধে করে নিয়ে আসি এখানে। আমার একটা 11 বছরের ছেলে আছে, তাকে বসিয়ে রেখে আমি শ্মশানের বাইরে আসি যদি কারোর সাহায্য পাই। তবে কাউকে দেখতে না পেয়ে আমি যখন আবার শ্মশানে যাই, ঠিক সে সময় দেখি আমার স্বামী ওখানে নেই, আর আমার বাচ্চাটা বটতলার গাছের মাথার এক মোটা ডালের ওপরে শুয়ে আছে। ওকে কত করে ডাকছি, কিন্তু কিন্তু সাড়া দিচ্ছে না। আমি গাছে উঠতে পারি না, তাই ছুটতে ছুটতে এই রাস্তা ধরে এলাম। বাঁচান, আমার ছেলেটাকে বাঁচান বাবু, বাঁচান। মহিলার কথা শুনি আমার খুব মায়া হলো। বেচারা এলো তো এলো, এই শ্মশানে এলো, আর কোনো জায়গা পেল না। কালিদা আমার পাশ থেকে বলল, আরে আরে কাঁদবেন না আপনি, আমরা ওই শ্মশানেই যাচ্ছি, দেখছি কি করা যায়। কিন্তু আপনার স্বামী ওইখান থেকে নিরুদ্দেশ হয়ে গেল কি করে, সেটাই তো আমার মাথায় আসছে না। আর ছেলেটা বট গাছে ডালের ওপরে শুয়ে আছেই বা কেন? আমি আমি নিজেও জানি না বাবু। আমি তো এর আগে এই গ্রামে কখনো আসিনি। পেটে খুব ব্যথা করছে, প্রচন্ড যন্ত্রণা করছে। দয়া করে আমার ছেলেটাকে বাঁচান, বাঁচান। এই তাড়াতাড়ি খাট তোলো, চলো চলো, আপনিও আসুন আমাদের সাথে। কিন্তু খাট তুলতে গিয়ে এক মহা মুশকিলে পড়লাম। কোনো মতে খাট আর উঠছে না। 4 জন লোক শরীরের সমস্ত শক্তি দিয়ে খাট তোলার চেষ্টা করছে, কিন্তু কোনো মতে খাট আর উঠছে না। শেষে আমি আর মামা গিয়েও ওদের সাথে দিদার খাটটা তোলার চেষ্টা করলাম, কিন্তু কোনো মতেই খাট উঠছে না। আরে এ ছেলে খেলা হচ্ছে নাকি? হ্যাঁ, খাট উঠছে না কেন? বলি তোরা খাস না নাকি? হ্যাঁ, ওহ বাবা রে, ওহ আমি নিজেই তো হাঁপিয়ে পড়েছি। এই চল আরেকবার চেষ্টা করি, চল চল চল। এমন সময় মহিলাটি এগিয়ে এসে খাটে হাত দিতেই এক অবাক কাণ্ড ঘটল। এতক্ষণ যে খাট 6 জন মিলে তুলতে পারছিলাম না, সেই খাট
ওই মহিলা হাত দিতেই খাটটা আমাদের কাঁধে উঠে গেল কি করে? সবাই এই চিন্তাই হয়তো করছিল। দিদার ভার ক্রমশ বাড়ছে, এক অসহ্য রকমের ভারী হয়ে উঠেছে দিদার দেহ। আমরা সকলেই মাটিতে বসে পড়লাম। এই যে চলে এসেছি আমরা, বলছি চলুন না আমার ছেলেটাকে একটু সাহায্য করুন না। আর ছেলে, ও বাবা, এইরকম খাট জন্মে বইনি। ও মা গো, ও বাবা, ও বাবা কি ভারী। ও ও ও বাবা গো, ও কালিদা, যাই বলো কালিদা, এ তো পুরো মহেশের মহাযাত্রার গল্পের মতন। ও বাবা, যদি এক চিলতে গাঁজা থাকতো এই সময় তাহলে বেশ ভালোই হতো, কি বলো? এই চল চল চল, উঠে পড় তোরা। আরে ওঠা ওঠা, খাটটা ওঠা, দেরি করিস না, চালাকি পরে করবি, তাড়াতাড়ি ওঠা। খাট কাঁধে নিয়ে নলিকাটা শ্মশানে প্রবেশ করলাম আমরা। প্রায় 2 ঘন্টা মতো আগে এখানে আমাদের সাথে যে কি হয়েছিল তা একমাত্র আমি আর মামা ভালোই জানি। শ্মশানটার সামনে এক মস্ত বড় শানের ঘাট, সামনে বড় বড় কিছু গাছ রাজার মতন দাঁড়িয়ে আছে। খানিকটা দূরে একটা ঘরের মধ্যে চিতার খাট তৈরি করা, এবং তার পাশে একটা জমির মধ্যে সমাধিরও জায়গা রয়েছে। জায়গাটা অত্যন্ত নিস্তব্ধ এবং ভয়ানক, গা ছমছম করছে। খাট নামিয়ে কালিদা বলল, চলো চলো চলো, দেরি করে লাভ নেই। এই কানাই, তুই পটাই আর কেষ্ট মিলে ওনার সাথে যাতো, গিয়ে দেখ ওনার ছেলে কোন বট গাছে উঠেছে, গাছে উঠে নামিয়ে নিয়ে চলে আয়, দেখিস সাবধানে কিন্তু। 3 জন ওই মহিলাটির সাথে গেল তার ছেলেটাকে বট গাছ থেকে নামাতে। মামা আর আমি মিলে মাটি খুঁড়তে লাগলাম। কালিদা চিতার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বিড়ির টান দিচ্ছিল। ঠিক সেই সময় দূরের কোনো এক জায়গা থেকে পুরুষ কণ্ঠে চিৎকার ভেসে আসলো আমাদের দিকে। আমরা চমকে উঠেছিলাম। কালিদা চোখ বড় বড় করে বলল, এটা তো পটাই, কেষ্ট আর কানাইয়ের গলা। কি হলো ওদের? আমরা 3 জন মিলে ছুটে গেলাম সেই দিকে যেখান থেকে চিৎকারটা ভেসে আসছিল। খানিকটা ছুটে যেতেই কালিদা হাত নেড়ে বলল, এখান থেকে মনে হচ্ছে চিৎকারটা ভেসে এসেছিল, আমি শুনেছি ঝন্টুদা। আমরা চারিদিকে তাকিয়ে দেখতে লাগলাম। এমন সময় পাঁজরে একটা মৃদু গোঁত্তা খেয়ে মামার দিকে তাকালাম আমি। দেখলাম তার চোখ সামনের দিকে। আমি আর কালিদা সেই দিকে তাকাতেই চমকে উঠলাম। 3 জন মানুষ বটগাছের ডালের উপরে ঝুলছে, যেন কেউ গলায় দড়ি বেঁধে 3 জনকে ডালের উপরে ঝুলিয়ে দিয়েছে। হৃৎপিণ্ড মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে যায় আমার। কি করে হলো? মামা আতকে উঠে বলল, আমি বলেছিলাম, বারবার করে বলেছিলাম এখানে না আসতে, শুনলি না তো বিক্রম? তোর দিদার কথা রাখতে গিয়ে আমাদের নিজেদের প্রাণটাও এবার যাবে। এখানে এখানে যে আসে সে আর ফিরে যেতে পারে না, বুঝেছিস? আরে এ কি সর্বনাশ হলো, আমার সঙ্গীদের এই কি অবস্থা! হে ভগবান, হে রাম! আর আর সেই মহিলাটা কোথায় গেল? উনি বলল যে ওনার ছেলে ওই বট গাছের ওপরে আছে, সে গেল কোথায়? হে মা মনসা মা, কোথায় গেল? ও বাবা, সেটাই তো ভাবছি, ওই মহিলাটা গেল কোথায়? কোথায় গেল? আমি বলি কি বিক্রম, তোর দিদা যা বলেছে বলুক, সে মারা গেছে, ও আর ভেবে লাভ নেই। দিদার খাটটা নিয়ে চিতার সামনে চল বিক্রম, ওখানে তোর দিদার দেহ রেখে ওই সামনের বাঁশ ঝাড়ে গিয়ে বাঁশ কাঠ কেটে আনি। দেরি করিস না, চল চল বিক্রম। কালিদা বাকি 3 জনকে গাছ থেকে নামিয়ে আনলো এবং তাদের দেহটাও ওই চিতার সামনে রাখা হলো।
ডুকরে কেঁদে উঠল কালিদা। আমরা তাকে কোনোভাবে সামাল দিলাম। তারপর আমি, কালিদা আর মামা দিদাকে চিতার খাটের উপর রেখে সামনে গেলাম বাঁশকার গুড়ি আনতে। একে অমাবস্যা, তারপর মারাত্মক ঠান্ডা, চারিদিকে এত অন্ধকার আর এত কুয়াশা যে কিছুই দেখার উপায় নেই। অনেক কষ্টে পা প্রায় ঘষে ঘষে এগোচ্ছি আমরা। সবার পেছনে আমি ছিলাম। ঠিক এমন সময় আমার মনে হলো কে যেন আমাদের পিছন থেকে এই মাত্র হেঁটে সামনের দিকে চলে গেল। আমি পিছনে তাকাতেই কাউকে দেখতে পেলাম না। বুকটা ধুকপুক করতে লাগলো। আকাশের দিকে একবার আমি তাকাই, আর তখনই ব্যাপারটা আমার বোধগম্যতার মধ্যে আসে। সমস্ত চরাচর কেমন যেন এক বিস্তীর্ণ নিঝুম স্তব্ধতায় কুঁকড়ে আছে। শুধু যে আলো নেই তা নয়, শব্দও নেই। ঘোর অমানিসা, যেন কোনো এক বিপর্যয়ের আশঙ্কার মুখ। কালিদা আর মামা কয়েকটা বাঁশ ও কাঠ মাটিতে পড়ে থাকায় সেগুলো গুঁড়িয়ে নেয় এবং কিছু শুকনো কাঠ গাছ থেকে ভেঙে নেয়। তারপরে বলে, শোন, এতে কাজ হয়ে যাবে। চিতা ভর্তি করে কাঠ দেওয়ার দরকার নেই। এমনিতেই ভয় হাত পা কাঁপছে আমার। কাঠ কুড়িয়ে আনবার আর কোনো ক্ষমতা নেই আমার। ঠিক বলেছ, চলো তাড়াতাড়ি পুড়িয়ে দিয়ে এখান থেকে চলে যাই। কি থেকে কি হয়ে গেল, হে মা মনসা, মা মাগো মাগো রক্ষা করো মা। হাঁটতে হাঁটতে শ্মশান ঘাটের দিকে যাচ্ছি, এমন সময় আবারও মনে হলো আমার পিছনে কে যেন দাঁড়িয়ে আমাকে দেখছে। এক মুহূর্তের জন্য আমি থমকে দাঁড়িয়ে পড়লাম। বুকের ভিতরটা সেই সময় ভয়ে কেঁপে কেঁপে উঠছিল। মামা ও কালিদা অনেকটা আগে চলে গিয়েছে, তারা আর পেছনে ফিরে তাকায়নি। আমি এবার সাহস করে পিছনে ফিরে তাকাতেই দেখলাম আমার কাছ থেকে কয়েক হাত দূরে কে যেন দাঁড়িয়ে আছে। অন্ধকারে অন্ধকারে তার আবছায়াটা খালি দেখা যাচ্ছে। কে কে ওখানে? কে? অন্ধকারের মধ্যে থেকে ভেসে এলো, আমি বন্ধু, আমি। হ্যাঁ, অভি? অভি? হ্যাঁ ভাই, আমি। তুই বেঁচে আছিস? ভাই, ভাই তুই বেঁচে আছিস? ভাই সামনে আসিস না, দূরে থাক। কেন ভাই? তুই কি আমার উপর রাগ করেছিস? হ্যাঁ ভাই, রাগ করেছিস? একদম না, তুই আমার খুব ভালো বন্ধু, তোর ওপর রাগ করে থাকতে পারি? তবে তবে তুই আমার কাছে আসছিস না কেন? দূরে দাঁড়িয়ে আছিস কেন ভাই? কাছে আসবি না ভাই? আমি সামনে গেলে তুই ভয়ে আটকে উঠবি, মূর্ছিত হয়ে মাটিতে পড়ে যাবি। তার চেয়ে বরং যেটা বলছি সেটা শোন। হ্যাঁ, কি বল? তুই এখানে থাকিস না ভাই, চলে যা, এই শ্মশান থেকে চলে যা। আমি কথা দিচ্ছি, তোকে ওরা কেউ মারবে না। কি সব বলছিস তুই? হ্যাঁ, ঠিক বলছি, তোকে ওরা মারবে না। তবে তুই ওদের রাস্তায় বাঁধা হয়ে আসলে তখন কিন্তু বিপদ আছে। তুই কি বলছিস? আমি কিছুই বুঝতে পারছি না অভি, কি বলছিস? এমন সময় অভির পাশে আরো 3টে আবছায়া মূর্তি এসে উপস্থিত হয় এবং আস্তে আস্তে অন্ধকারের মধ্যে থেকে তারা বেরিয়ে এলো আমার সামনে। তাদের দেখার পর আমি ঠক ঠক করে কাঁপতে শুরু করলাম। ভয় পেও না, আমি তোমার কোনো ক্ষতি করব না। আমার নাম যমরাজ পুরোহিত। 3 জন সামনে এলেও অভি কিন্তু সামনে এলো না। দূর থেকেই বলল, বিক্রম, এরা বদলা চায়, এরা 3 জন নির্দোষ, কিন্তু কিন্তু এদেরকে যুক্তি করে ছল করে মেরেছে তোর মামা। আমার বোধ বুদ্ধি ভোঁতা হয়ে যেতে শুরু করলো। এক মুহূর্তের জন্য আমি চমকে উঠি এই কথা শুনে।
ঝন্টু মামা? এই সেই মহিলা যাকে তোরা শ্মশানের বাইরে দেখেছিস। ইনি উত্তর পাড়া থেকে আসেনি, ইনি এই গ্রামেরই মেয়ে, আর এই এনার 11 বছরের ছেলে। এদেরকে নৃশংসভাবে হত্যা করেছে তোর মামা। মামা ওরকম মানুষ নয়, এটা কিছুতেই হতে পারে না। তোরা মিথ্যে কথা বলছিস ভাই, এটা কিছুতেই হতে পারে না। তোমার মামাকে তুমি এখনো চেনো না, তাই তুমি এই কথা বলছো। শোনো তবে, আজ থেকে প্রায় 5 বছর আগের কথা। তখন আমি এই শ্মশানেই পুজো করতাম। একদিন সন্ধ্যাবেলায় আমি মা কালীর পুজো করছিলাম। তখন দেখি তোমার মামা আর কিছু গ্রামের লোক মিলে কিছু কথা আলোচনা করছিল মন্দিরের পিছনে দাঁড়িয়ে। তাদের কথা আমি কিছুটা আড়ি পেতে শুনলাম। তারা বলছিল, অনেক টাকা উঠেছে ভাই, রোড কালেকশন থেকে শুরু করে পাড়ায় চাঁদা তোলার টোটাল 15,000, বুঝলি? সরকার থেকে দিচ্ছে 8,000, তাহলে টোটাল দাঁড়ালো গিয়ে এই 23,000। বাস 10,000 শ্মশানের জন্য থাক। মায়ের মূর্তি কি রং করবে বলছিল ও বেটা যমরাজ পুরোহিত, আর কি যেন কাজ করবে বলছিল। খরচন্ড 10 দিয়ে দাও, আর বাকিটা আমাদের। পাগল নাকি? 10 দেবো কেন? তাছাড়া মায়ের মূর্তি রং করে কি হবে? কোনো লাভ আছে কি? আর মন্দির ঠিক করবে বা কি হবে? ও যেমন আছে তেমন থাক। পুজোর খরচা খালি দেব, বাকিটা আমাদের। বিরোধী পার্টিরা তাহলে কি করতে আছে? আমরা কাজ করব আর ওরা ভোটের সময় এসে ভোট নেবে? আমার বাড়ির আবদার পেয়েছে নাকি? এই সব কথা শুনে আমি বাইরে বেরিয়ে এসে প্রতিবাদ করি, কিন্তু ওরা আমার কোনো কথা শোনে না। দিনের পর দিন ওরা গরিব মানুষের টাকাগুলো নিয়ে মন্দিরের কাজে না লাগিয়ে নিজেরা ফুর্তি করেছে, মদ খাচ্ছে। এমনকি তোমার মামা শ্মশানের মধ্যে মেয়ে এনে তাদের সাথে নোংরা কাজ করতে গিয়েও ধরা পড়েছে, আর সেটা আমি ধরিয়ে দিয়েছিলাম। পাড়ায় জানাজানি হতেই তোমার মামাকে সবাই ধিক্কার দিতে শুরু করে। সেই রাগে তোমার মামা আমাকে ফাঁসিয়ে দেয়। বলে কি সরকার থেকে পাওয়া ও গ্রামের লোকের টাকা নাকি আমি নিয়েছি, এমনকি বিরোধী পার্টির সঙ্গে হাত মিলিয়ে শ্মশানটাকে ভেঙে মদের ব্যবসা করব বলেছি নাকি। আমাকে চোর অপবাদ দেয়। তারপর নিজেরা মিলে আমাকে মারধর করে। কালী পুজোর সময় নিজেদের মধ্যে মারপিট করে। তারপর মাঝরাতে আমাকে, আমার স্ত্রী ও আমার ছেলেকে বাড়ি থেকে তুলে এনে ওই শ্মশানের বট গাছের উপরে গলায় দড়ি দিয়ে ঝুলিয়ে দেয় বিনা কারণে। এত মারলো আমাকে, তাও রাগ কমলো না ওর। আমার বউকে গলায় দড়ি দেবার আগে 7-8 জন মিলে ধর্ষণ করে। তারপর তাকে বট গাছের উপরে ঝুলিয়ে দেয় উলঙ্গ অবস্থায়। তুমি বলো, এটা কোথাকার বিচার? কই, পুলিশ তো কিচ্ছু করলো না। একটা মেয়েকে ধর্ষণ করলো, একটা বাচ্চা ছেলেকে হত্যা করলো, কোথায় পুলিশ? পুলিশ তো এসে কোনো সমাধান করলো না। উল্টে পরের দিন কালী পুজোর বিসর্জনে পুলিশ নিজে এসে মদ খেতে লাগলো ওদের সাথে। আমরা ওই গাছের গোড়ায় বসে সব দেখলাম। এত পাপিষ্ট মন তোদের! তাই আর রাগ সহ্য করতে পারলাম না। প্রতিজ্ঞা করলাম যে এই শ্মশানে পা রাখবে সে আর বেঁচে ফিরে যেতে পারবে না। তোমাদের মামাদের দলের বাকি পান্ডাদেরও আমরা কবেই শেষ করে দিয়েছি। এমনকি মরার আগে তোমার দিদার শরীরে আমার স্ত্রী প্রবেশ করেছিল, যাতে তোমরা ওনার দেহটাই নলিকাটা শ্মশানে আনতে পারো। আর আমাদের শেষ শিকারকে আমরা বধ করতে পারলেই তবেই আমাদের আত্মার শান্তি পাবে। আমি হাঁ করে কথাগুলো শুনছিলাম সেই সময়। মামা এইরকম নোংরা একটা কাজ করতে পারে সেটা ভাবতে পারিনি। মনের মধ্যে কেমন যেন মায়া হলো ওদের ওপর। জানি না এর পরে কি হবে, তবে যেমন কর্ম তেমন ফল, এই ভেবে আমি ওদের সাথ দিলাম। বললাম, আমাকে কি করতে হবে? কি করলে তোমরা আমার মামাকে শেষ করতে পারবে বলো? ওদের মুখে যেন হালকা হাসি ফুটল। যমরাজ পুরোহিত বলল যে আমার মামার গলায় এক শক্তিশালী কবজ আছে,
যেটা আমাকে খুলে ফেলতে হবে। যতক্ষণ ওই কবচ আমার মামার গলায় থাকবে ততক্ষণ ওরা নাকি মামাকে ছুঁতে উঠতে পারবে না। ঠিক আছে, তাই হবে, তবে আমাকে একটু সময় দাও। না, সময় নিলে হবে না। আজ অমাবস্যার রাত। আজ যদি আমরা তোমার মামাকে শেষ করতে না পারি তাহলে আর কোনো দিনও আমরা ওনাকে শেষ করতে পারবো না। তাই তাই দয়া করে আমাদের সাহায্য করো, আমাদের এটুকু সাহায্য করো। ঠিক আছে, তাই হবে। এসো, তোমরা আমার সাথে এসো। আমরা হাঁটতে হাঁটতে শ্মশান ঘাটের দিকে এলাম। দেখলাম মামা আর কালিদা চিতার উপর কাঠ সাজাচ্ছে। আমার পাশ থেকে ওই মহিলাটি ফ্যাঁসফ্যাঁসে গলায় বলল, যাও, তোমার মামার গলার থেকে ওই কবচটা খুলে নাও, যাও। কথাটা বলি সে যেন হাওয়ার মতো কোথায় যেন মিলিয়ে গেল। আমি আস্তে আস্তে এগিয়ে গেলাম মামার কাছে। মামা আমাকে দেখতে পেয়ে বলল, কি রে, কোথায় ছিলিস এতক্ষণ? না মানে ওখানে। কে কে ওখানে? কে কে ওখানে? হ্যাঁ, না কেউ নয়, না মানে কেউ নয়। তুই কি আমার কাছে কিছু লুকোচ্ছিস? না 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 না, কি লুকাবো? আর না, কিছু লুকাইনি। ঝন্টুদা, চিতা রেডি আছে, তাড়াতাড়ি তোমার মার বডিটা নিয়ে এসো এখানে, তাড়াতাড়ি এসো। একা একা হবে না, খাট খুব ভারী, 3 জনকে ধরতে হবেই। চল চল বিক্রম। এই একটাই সুযোগ আছে মামার গলা থেকে ওই কবচটা ছিঁড়ে ফেলার। তবু মন কেন জানি না সায় দিচ্ছে না। মামা আমাকে ছোটবেলা থেকে মানুষ করেছে, আমাকে ভালোবাসে, তার ক্ষতি এইভাবে করি কিভাবে? আর সত্যি কি মামা ওই কাজের সাথে যুক্ত, নাকি ওরাই মিথ্যে কথা বলছে? মামাকে বিনা অপরাধে মারবে বলে মাথায় কিছুই আসছে না। কি করব বুঝতে পারছি না আমি। কি হলো? আয়, দাঁড়িয়ে আছিস কেন? দেরি করিস না, এই জায়গাটা ভালো নয়, তুই তো জানিস। আমি এগিয়ে গেলাম মামার দিকে। খাটটা তুলতে যাব, ঠিক এমন সময় মামার নিচু হতেই গলায় ঝোলানো সেই কবচটা জামার বাইরে বেরিয়ে এলো। আমি ভাবছি কবচটা খুলবো না খুলবো না। এইসব ভাবতে ভাবতে হঠাৎ কি মনে হতেই কবচটা টেনে খুলে দিলাম মামার গলা থেকে। অমনি মামা খাট ছেড়ে চিৎকার করে বলল, না, কি করলি বিক্রম, কি করলি? আমি ঘন ঘন নিঃশ্বাস ফেলতে লাগলাম। বুঝতে পারছি না যে আমি কি করব এখন। আমার মাথা যেন বনবন করে ঘুরছে, চোখ ঝিমিয়ে আসছে। কেন করলি এটা? বল বল বল, চুপ করে আছিস কেন? বল। আমি মামাকে কিছু বলতে যাব, ঠিক এমন সময় ঝড় উঠল। গাছের পাতা শন শন করে বইতে লাগলো। মুহূর্তের মধ্যে চারিদিকের আবহাওয়া পাল্টে গেল ঠিক প্রথমবারের মতো। ধুলো উঠতে লাগলো হু হু করে। সেই ঝড়ে মিশে ঘূর্ণির মতন ঘুরতে থাকে সেই হাফ ছায়াগুলো। মামা ঠিকরে পড়ে যায় মাটিতে। আমি মামাকে তুলতে যাব, ঠিক সেই সময় আমার মাথার উপর থেকে কে যেন লাফিয়ে এসে পড়ল মামার উপরে। কালিদা এই সব দৃশ্য দেখে, ওরে বাবা রে, গেলুম রে, ও বাবা, ও বাবা রে, ও বলে দৌড় দিল। আমি পিছন ফিরে দেখলাম 3টে আবছায়া মূর্তি মামার সামনে দাঁড়িয়ে আছে। আজ তোকে মেরে ওই বট গাছের উপরে ঝুলিয়ে রাখবো, ঠিক যেমন 5 বছর আগে
আমাদের ওই বট গাছে ঝুলিয়ে রেখেছিস তুই। কে 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 ঝুলিয়ে রেখেছে? আমি কিছু করিনি, আমি কিছু করিনি। সব মিথ্যে কথা, সব মিথ্যে কথা। আমি তোদের চিনি না, চিনি না আমি তোদের। তাই চিনিস না? হ্যাঁ, চিনিস না? তাহলে আমাকে একা পেয়ে ধর্ষণ করেছিলিস কেন? হ্যাঁ, উত্তর দে। ও ভাগনার সামনে সত্যি কথা বলতে বলে লজ্জায় মাথা কাটা যাচ্ছে, তাই না? তোর ভাগনা আগে থেকে সব জানে, বুঝলি? তোর ভাগনা আগের থেকে সব জানে। এবার চিনতে পারছিস? ওকে ছাড়বে না মা, ও আমাকে, আমার বাবাকে, তোমাকে হত্যা করেছে। ওকে ছাড়বে না মা, কিছুতেই ছাড়বে না। মামা আমার দিকে ফ্যাকাশে দৃষ্টিতে তাকায়। সে যে অত্যাধিক ভয় পেয়েছে তা তার রূপ দেখে বোঝা যাচ্ছে। আমি এক সাইডে সরে এলাম। মামা আস্তে আস্তে উঠল এবং তারপরই দ্রুত ছুটতে লাগলো মন্দিরের দিকে। তিনজন আবছায়া খিলখিল করে হাসতে লাগলো সেই সময়। তারা কিন্তু মামার পিছনে ছুটে গেল না, শূন্যে ভেসে রইল। হঠাৎ হাওয়ার বেগ আরো বেড়ে গেল, আর ঠিক সেই সময় মামা মাটিতে ঘষতে ঘষতে চিৎকার করে এগিয়ে আসতে লাগলো আমাদের দিকে। তিনটে আবছায়া একসাথে খলখল করে আবারও হাসতে লাগলো। আমার সমস্ত চৈতন্য জুড়ে ঝড় উঠে, কাল রাত্রির মহাঝড়। শ্মশানের আগুন আকাশ বাতাস জ্বালিয়ে গলিয়ে সেই তিনজনের আবছায়া এবার নিজেদের রূপে ফিরে এলো। তাদের দেখে মামা হাত জোর করে তাদের পায়ের সামনে পড়ল। আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। আমি অন্যায় করেছি, আমাকে ছেড়ে দাও। সব দোষ আমার। হ্যাঁ হ্যাঁ, আমাকে ছেড়ে দাও। হ্যাঁ, সব দোষ আমার। আমার ভুল হয়ে গিয়েছে, আমাকে ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও। আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে। ছেড়ে দেবো তোকে কুকুরের বাচ্চা, ছেড়ে দেবো তোকে। তুই বেঁচে থাকলে আমরা কি করে মুক্তি পাবো? হ্যাঁ বল, তোকে ছেড়ে দেবো আমি? মুক্তি পাবো? আমরা মুক্তি পাবো? ওকে মেরে দিলে তো সব শেষ, ও তো মুক্ত হয়ে যাবে। ওকে বাঁচিয়ে রাখতে হবে, তিল তিল করে ও মরবে। হ্যাঁ, তিল তিল করে ও মরবে। ওর দুই চোখ, ওর দুই হাত, দুই পা, এমনকি ওর লিঙ্গ সব কেটে এই শ্মশানে পুড়িয়ে দেব। তবে ওকে শেষ করব না, এইভাবে ফেলে রেখে দেব। কষ্টে যন্ত্রণায় ছটফট করবে ও। মারলে তো সব শেষ, তাই না? আমি শুধু কথাগুলো শুনছি, আমার মুখ থেকে সেই সময় কোনো শব্দ বেরিয়ে আসছে না। আমি যেন বোবা হয়ে গিয়েছি। ওই মহিলাটি বাম হাতটি দীর্ঘ করে চিতার ওপর থেকে বাঁশের আগাটা তুলে আনে। তারপর সেই বাঁশের ধারালো আগা দিয়ে মামার দুই চোখের মধ্যে ঢুকিয়ে দেয়। পুরুষ ব্যক্তিটি দীর্ঘ হাত বাড়িয়ে দুই হাত ছিঁড়ে দেয় এবং সেই বাচ্চা ছেলেটি মামার পায়ে কামড় বসায়। যন্ত্রণায় ছটফট করতে থাকে মামা। আমি আর চোখের সামনে দেখতে পারলাম না, বেরিয়ে এলাম শ্মশানের বাইরে। শ্মশানের ভিতরে তীব্র মামার চিৎকার শুনতে পাচ্ছি, আর তার সাথে খলখল করে একসাথে হাসছে সেই ব্রাহ্মণ পরিবার।
চিৎকার আর অট্ট হাসিতে পুরো নলিকাটার শ্মশান যেন কেঁপে উঠেছিল। অত রাতে যদি কেউ জেগে থাকতো তবে সে দেখতো যে হঠাৎ করে নলিকাটার শ্মশানে দপ করে জ্বলে উঠেছে লাল আলো। নলিকাটার শ্মশান থেকে যেন এক লাল আভা বিচ্ছুরিত হচ্ছে। আস্তে আস্তে তা উঠে যাচ্ছে, গুঁড়ো হয়ে মিলিয়ে যাচ্ছে। তার সঙ্গে সঙ্গে আরো অনেক কিছু উড়ে যাচ্ছে, মিলিয়ে যাচ্ছে রাতের অন্ধকারে। তাদের তিনজনের খলখল হাসি শুনতে পাওয়া যায় এবং আস্তে আস্তে তারা মিশে যায় মহাশূন্যে। শ্মশানের বাইরে থেকে মুখ বাড়িয়ে দেখলাম দাউ দাউ করে চিতার কাঠ জ্বলছে। বুঝলাম দিদার দেহ ওরাই জ্বালিয়ে দিয়েছে। মাথা নিচু করে অনেকক্ষণ ভাবছি কি করব। ঠিক সেই সময় কে যেন আমার কাঁধ খামচে ধরল। আমি চমকে উঠি প্রথমে, তারপর সে আগন্তুকের গলায়, বিক্রম, আমি অভি। কথাটা শুনেই পিছনে তাকাতেই দেখি অভি আমার সামনে দাঁড়িয়ে আছে। আমি অবাক হয়ে গিয়েছিলাম। অভি, তুই? আমি ভাবতে পারছি না যে তুই বেঁচে আছিস ভাই। ওরা আমায় কিছু করেনি, আর এখানে থেকে লাভ নেই। ভোর হতে যায়, নেতারা স্টেশনে যেতে যেতে পুরোপুরি ভোরের আলো ফুটে যাবে, আর ট্রেনও পেয়ে যাব। আমরা দুই বন্ধু হাঁটতে হাঁটতে চলে গেলাম নেত্রা স্টেশনের দিকে। শুনছিলেন আজকের গল্প তন্ময় সরকারের লেখা নলি কাটার শ্মশান। গল্পটি কেমন লাগলো তা কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন এবং আরো নতুন নতুন নানান ধরনের গল্প শুনতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অলে সেট করে নেবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।